আমরা মনে করি যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে জনগণ আওয়ামী লীগকে ছুঁড়ে ফেলেছে। আসলে আমাদের যখন রাজনৈতিকভাবে জন্ম, পলিটিক্যালি যখন আমরা অ্যাক্টিভিজমের মধ্যে দিয়ে যাত্রা শুরু করি, সেটা 2018 সালে সেই ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে এবং তার পরবর্তী সময়ে 2019 সালের ডাকসু নির্বাচন এবং আমাদের পথ চলার শুরু থেকে আমরা যেভাবে আসলে একটা প্রতিকূল পরিস্থিতিতে লড়াই সংগ্রাম করে আমরা এই জায়গায় এসেছি, তাতে আমাদের অস্তিত্ব নিয়েই অনেকের সন্দেহ সংশয় ছিল যে আমরা টিকবো কিনা, সংগঠন তো দূরের কথা, টিকবো কিনা। তো যাই হোক, আমরা টিকেছি, বারবার প্রতিকূলতার মধ্যেও ঘুরে দাঁড়িয়েছি। এবং এটা ঠিক যে আমরা অন্যদের মতো ক্রেডিট নেয়ার জন্য কিংবা কৃতিত্বের দাবিদার এই জায়গা থেকে আসলে আমরা বাহাস করতে চাই না। তবে আমরা এইটুকু বলতে চাই, আজকের এই পরিবর্তনের জন্য যে কয়টি সংগঠনের অবদান, যেই সমস্ত ব্যক্তিদের অবদান, তার মধ্যে এই পরিষদ, সেটা ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, পেশাজীবী, আমাদের যে অঙ্গ সংগঠন এই পরিষদ কেন্দ্রিক গণসংস্কৃতি পরিষদ, তাদের অনেক ভূমিকা আছে। এবং এই পরিষদের নেতা কর্মীরা অল্প সময়ের মধ্যে আসলে এত স্যাক্রিফাইস করেছে, এইটাও খুব কম নজির এবং দৃষ্টান্ত রয়েছে। আমি আসলে সামনে বসে খুব ইমোশনাল, তাদের মঞ্চের উপস্থাপনা দেখে এবং আজকের এই প্রোগ্রাম, এরকম একটা অডিটোরিয়ামে আমাদের একটা কালচারাল উইং, তাদের একটা প্রোগ্রাম হচ্ছে এত সুন্দর জাঁকজমকপূর্ণভাবে, এটা আমার কাছে কিছুটা আবেগের মনে হয়েছে। যে আসলে ওই যে বললাম যে অনেকের শঙ্কা ছিল যে আমরা টিকে কিনা, উড়ে যাই, এরকম একটা। তো সেই জায়গা থেকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এবং বিশেষ করে যারা আসলে এই প্ল্যাটফর্মগুলোকে এই জায়গায় নিয়ে এসেছে, যেমন এখানে আজকের এই কমিটিতে, প্রস্তাবিত কমিটিতেও যারা আছে, রোমান জুনিয়র মানুষ, তার আসলে পারিবারিকভাবে আর্থিকভাবে সে খুব টানপূরণের মধ্যে দিয়ে চলাফেরা, তারপরে এই প্ল্যাটফর্মের প্রতি, সংগঠনের প্রতি এত ডেডিকেশন, চাকরি বাকরি ছেড়ে অনেক দিন ঘুরেছে যে ভাই কমিটি দেন, ভাই আমরা একটু মিটিং করতে চাই, অনেক সময় দিতে পারি নাই, কিংবা ধরেন আমাদের আরো অনেকের সাথে আলোচনা করেছে, অনেক নেতৃবৃন্দ হয়তো তার কথার গুরুত্ব কিংবা তার কাজের গুরুত্বটা উপলব্ধি করতে পারে নাই। তো ওরা চাইলে রাগ করে আসলে নিষ্ক্রিয় হয়ে যেতে পারতো। অনেকেই আমাদের এই 18 থেকে 24 কিংবা এই আজকের এই 25 পর্যন্ত এই পথ চলায় অনেকে এসেছে, অনেকে গিয়েছে। আসা যাওয়াটা রাজনৈতিক প্ল্যাটফর্মে এটা একটা স্বাভাবিক কার্যক্রম, তার মধ্যে তারা লেগে আছে। এবং আজকের এই প্রোগ্রাম, আমি জানি এখানে আমরা দল থেকে কিছু সহযোগিতা করেছি, যারা আয়োজক তারা কিছু ম্যানেজ করেছে। কতটা কমিটমেন্ট থাকলে এবং ডেডিকেশন থাকলে আসলে তারা এই ধরনের একটা প্রচেষ্টা নিয়ে লেগে থাকতে পারে। তো সেই জন্য তাদের প্রতি আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা। এবং আমার মাঝে মাঝে নিজেকে আসলে অপরাধী মনে হয়, যে এই কারণে যে আমার সাথে যারা আন্দোলন সংগ্রাম করেছে অনেকে একটা প্রতিকূল সময় থেকে এখন পর্যন্ত এত ক্ষতির সম্মুখীন হয়েছে, আর্থিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে, কিন্তু আমি আসলে তাদেরকে ওইভাবে কিছু দিতে পারি নাই। এখন হয়তো অনেকের প্রত্যাশা আমার প্রতি যে আমি যেহেতু তাদের লিডার, কিন্তু হ্যাঁ, রেজিমের পতন হয়েছে, ফাঁসিবাদের পতন হয়েছে, শেখ হাসিনার আমলেও যেমন কিছু লোক আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, এখনো আছে। এই যে কিছু আগে দেখেন আপনি, যেমন এফডিসিতে যে সরকারি অনুদানের সিনেমার বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে, দেখেন কিভাবে কি দেওয়া হয়েছে, সুপারিশ দেখবেন। অনেকে এই পরিবর্তনের পরে অনেকে আছে এখন বুদ্ধিজীবী, বিপ্লবী বুদ্ধিজীবী হিসেবে জাহির করে, টকশোতে খুব গরম গরম কথা বলে, পত্র পত্রিকায় লেখে, কলাম লেখে, অথচ আপনি এই জুলাইয়ের পূর্বে তাদের ভূমিকা দেখেন, সুবিধাবাদী ভূমিকা ছিল ম্যাক্সিমাম ক্ষেত্রে। আপনি দেখেন টেলিভিশন টকশোতে যারা বয়ান দিচ্ছে, কিংবা যারা এখন নব্য, আপনার বলবেন যে দখলদারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, সেটা সাংস্কৃতিক ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে, গণমাধ্যমের ক্ষেত্রে,
এটা শেখ হাসিনার বা আওয়ামী লীগের লোকেরা প্রায় বলতো, মানে হচ্ছে শেখ হাসিনার এই দেশে বিকল্প নাই, এটি একটা ন্যারেটিভ দাঁড় করানো হতো যে সে ছাড়া এইভাবে আমেরিকা, চীন, রাশিয়া, অমুক তমুককে ব্যালেন্স করে কেউ বাংলাদেশ ভারত চালাইতে পারবে না। তো তখন অনেকেই বলেছে যে বিকল্প আমরা তৈরি করে নেব। তারপর শেখ হাসিনার এই যে অপ্রতিরোধ্য হিসেবে, একক হিসেবে তুলে ধরা, সেখানে হয়তো অ্যাক্টিভিস্ট যারা তারা একটা স্ট্যাটাস দিয়েছে, লেখালেখি করেছে, সেক্ষেত্রে যে ঠিক ওই যে বাংলাদেশের দীর্ঘদিনের ট্রেডিশনাল পলিটিক্সে আওয়ামী লীগ এবং বিএনপি দুটো দল ক্ষমতায় পর্যায়ক্রমে ছিল, রাজনীতিটা অনেক ক্ষেত্রেই ওই বলয় কেন্দ্রিক ছিল। কিন্তু আওয়ামী লীগের গত এই 16 বছরের কার্যক্রমে অনেকে যারা প্রকৃত রাজনীতি করে তারা কিন্তু আওয়ামী লীগের কাছ থেকে সরে গিয়েছে। এবং এই জুলাই গণ অভ্যুত্থানেও দল মত নির্বিশেষে যে সমস্ত মানুষ ছাত্র আন্দোলনের পক্ষে ছিল কিংবা এই অন্যায়ের প্রতিবাদ করেছে, অবশ্যই তাদের মধ্যে বিবেক আছে, তারা পরিবর্তনের পক্ষের লোক। সেই হিসেবে আমার মনে হয় যে তাদেরকে আমাদের ওইভাবে মূল্যায়নটা করতে হবে, কারণ এই ধরনের পরিবর্তনের পরে প্রত্যেক সমাজেই বড় ধরনের ডিভিশন তৈরি হয়। এখন কালচারালি ধরেন একজনে ফর এক্সাম্পল আগে আওয়ামী লীগ করেছে, বাট জুলাই থেকে তার একটা শক্ত এবং শক্তিশালী ভূমিকা ছিল। সুতরাং কোনো কারণে না পেরে তাকে কোণঠাসা করার জন্য কিংবা তাকে আপনার বলবেন কি একটা বিব্রত করার জন্য, সাইজ করার জন্য তার পুরানো এই কর্মকাণ্ড নিয়ে হয়তো অনেকেই মানে সামনে এনে অপমান অপদস্থ করার একটা চেষ্টা করে। তো এখন এই জুলাইয়ের পরে আসলে আমরা সংস্কারের ব্যাপক একটা জোরে সোরে আলাপ আলোচনা করছি। যারা গভীরভাবে সমাজ এবং রাষ্ট্রকে বুঝেন তাদেরকে কিন্তু এটা ভাবতে হয় যে আমাদের রিফর্ম প্রসেসের সাথে সাথে আমাদের একটা রেকনসিলিয়েশন বা পুনর্মিলন, পুনরায় সমন্বয়ের কথাটা আমাদেরকে ভাবতে হবে জাতি হিসেবে। যখন নির্বাচন হয়েছে, ফেয়ার নির্বাচনেও আওয়ামী লীগ বিএনপি প্রায় ধরেন 30% কাছাকাছি ভোট প্লাস মাইনাস তাদের জনসমর্থন ছিল। আমরা মনে করি যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে জনগণ আওয়ামী লীগকে ছুঁড়ে ফেলেছে এবং আওয়ামী লীগের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। একই সাথে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের যারা দোসর ছিল এই 16 বছরের ফাঁসিবাদ কায়েমে, যারা রাজনীতির লুটপাটের হালুয়া রুটির ভাগিদার ছিল, জাতীয় পার্টি সহ আরো যারা, অবশ্যই তাদের এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাজনীতি করার অধিকার থাকে না। তার মানে এটা নয় যদি ধরেন 1 থেকে 1.5 কোটি মানুষ আওয়ামী লীগের সক্রিয় সমর্থক থাকে, আমি সবাইকে রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করার কথা বলছি না, আর বলাটা সঠিক মন্তব্য না। যারা সুনির্দিষ্টভাবে অপরাধের সাথে জড়িত ছিল, জনগণের উপরে অত্যাচার, নির্যাতন, লুটপাট করেছে, তাদের বিচার হোক, তাদের মামলা হোক। এই বিচার এবং মামলা শাস্তির পরবর্তী প্রক্রিয়ায় যারা এই দেশে থাকবে, সমাজে থাকবে, তাদেরকে নিয়ে কিন্তু আমাদেরকে একটা রেকনসিলিয়েশন প্রক্রিয়া বা পুনর্মিলনের দিকে আমাদেরকে যেতে হবে। আজকে আমি ঐক্যমত্য কমিশনের আলোচনা থেকে এসেছি। আপনারা জানেন বিস্তর আলাপ আলোচনা হচ্ছে পুরো শাসনতান্ত্রিক কাঠামো নিয়ে, বিশেষ করে 10 বছরের বেশি যেন কেউ প্রধানমন্ত্রী থাকতে না পারে, কারণ একাধিকবার টানা প্রধানমন্ত্রী থেকে তো শেখ হাসিনা স্বৈরাচার হয়েছে। দলীয় প্রধান এবং সরকার প্রধান যেন একই ব্যক্তি না হয়, কারণ দলীয় প্রধান একটা দলের, সরকার প্রধান পুরো দেশের, সুতরাং তার ওই একটা উদার দৃষ্টিভঙ্গি থাকা দরকার।